হ্যালো স্টুডেন্টস, আমি মনোজিৎ। তোমাদের সাথে এই প্ল্যাটফর্মে আবার কিছুদিন পরে দেখা হলো। এর মধ্যে আমি ডব্লিউবিসিএস এর যে ট্রেনিংয়ের প্রোগ্রামটা আছে তার ভেতরে বিভিন্ন জায়গায় বিজি ছিলাম আর কি। আমাদের একটা আইআইএম ক্যালকাটায় একটা ট্রেনিং হলো, শালবনীতে ট্রেনিং হলো, বঙ্গদর্শন ছিল। তোমরাও যারা ডব্লিউবিসিএস পাস করার পর এই আমাদের এই ক্যাডারে আসবে এবং এই সার্ভিসটার সাথে যুক্ত হবে, তোমরাও এর অংশ হবে। অবশ্যই একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। তোমরা যারা অ্যাসপায়ার করছো, ডব্লিউবিসিএস হওয়ার জন্য চেষ্টা করছো, পরিশ্রম করছো, দিনের পর দিন অনেক মেহনত করছো, তাদের জন্য এটা নিশ্চয়ই তোমাদের সাথে আমি এই ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্সটাও পরে শেয়ার করে নেব। এটা জাস্ট তোমাদের ইন্ট্রোডাকশানে শুরু করলাম একটা ইন্সপিরেশনের জন্য। তোমরা অনেকেই আমাকে লিখে পাঠিয়েছো যে স্যার ডব্লিউবিসিএস এর আমরা বিভিন্ন কোয়ারি, আমরা জানি যে ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন বেরিয়েছে, মিসলেনিয়াস এর নোটিফিকেশন বেরিয়েছে এবং ক্লার্কশিপের বেরিয়েছে, এছাড়াও আরও বিভিন্ন কিছু পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছে। এবং কি এবং এই সব পরীক্ষাগুলো যদি তোমরা ভালো করে সিলেবাস বা ধরনটা দেখো, তাহলে দেখবে যে ওভারঅল তোমরা যদি ডব্লিউবিসিএস এই প্রিপারেশনটা করো, তাহলে এই সবগুলো পরীক্ষা তোমাদের একটা সহজতার মাধ্যমে তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে, কোয়েশ্চেন করতে পারবে এবং আশেপাশেই এই সব জিনিসগুলো একসাথে ঠিক করে পরীক্ষা দিতে পারবে। তো সেই জন্যে আজকে আমাদের আলোচনা কিন্তু মূলত ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিসিএস এর এই যে অনেকটা বড় সিলেবাস এবং এর বিভিন্ন ধরনের যে ছোট ছোট কি করতে হবে, কতটা পড়তে হবে, কি পড়তে হবে, এই সবগুলো প্রশ্নের আজকে উত্তর আমরা পাবো এই ভিডিওটার মধ্যে। দেখো আমার পেছনের যে স্ক্রিনটা, তোমরা যা যা যে প্রশ্ন করেছিলে সেই প্রশ্নগুলো আমি মোটামুটি সামারাইজ করেছি। একদিকে দেখতে পাবে ডব্লিউবিসিএস এ কি পড়বো, কতটা পড়বো, কোথা থেকে পড়বো। এটা তোমাদের চিরকালের কোয়েশ্চেন থাকে, বুক লিস্ট অনেক থাকে, কিন্তু তাও তোমরা নিজেদের মতন একটা পার্সোনালাইজড বুক লিস্ট, মানে যেই বুক লিস্টটা পড়লে, যেই বইগুলো পড়লে তোমরা এক্স্যাক্ট কতটা কম এফার্টে অনেক বেশি নাম্বার আনতে পারবে, সেই জায়গাটা বুঝতে পারো। তাহলে সেই জায়গাটার একটা ডিসকাশন থাকবে। একদিকে হচ্ছে তোমাদের এটা চিরকালের কোয়েশ্চেন যে ডব্লিউবিসিএস কি প্রথমবার পাবো? হ্যাঁ, তোমরা ডব্লিউবিসিএস একদমই প্রথম অ্যাটেম্পটে প্রথমবার বসলেই পেতে পারো, যদি আমাদের এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো। আমি নিজে প্রথমবারে পেয়েছি এবং তোমাদের যে স্ট্র্যাটেজিগুলো বলবো সেগুলো অবশ্যই আমার সেই প্রিপারেশনের থেকে নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে কেন বারবারেও আমি পাচ্ছি না, এই প্রশ্নটা অনেকেই আমাকে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে লিখে পাঠিয়েছো যে স্যার প্রিলিমসে জাস্ট 110 অবধি উঠছে, আর শুধু 90 অবধি উঠছে, বা একদম একদম শেষ পর্যায়ে গিয়ে 1 নম্বর 2 নম্বরের জন্য স্যার বারবার আটকে যাচ্ছে, মেন্সে হচ্ছে। স্যার কি উপায়, এর থেকে কি উপায়? এইটারও একটা উপায় দেওয়ার আমি চেষ্টা করব। কেন হয় এই যে তোমরা একদম লাস্ট কিছু নম্বরের জন্য জাস্ট থেকে যাচ্ছে, তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি পড়াশোনা কিন্তু খুব ভালো করেছো। এটা এটা তোমরা যারা হতাশার মধ্যে পড়ে যাচ্ছ তারা সত্যিই শোনো যে তোমরা সত্যি ভালো পড়াশোনা করেছো, সেই জন্য অতটা অবধি পৌঁছতে পারছো। এই লাস্ট যে কিছু নম্বর, এই যে 5 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 10 নম্বর, এই নম্বরটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ফোকাসের ওপর ডিপেন্ড করে। এটা তুমি আর যতই পড়ো, যতই আরো এফার্ট দাও, তুমি যদি ফোকাস না হও, এবার ফোকাসটা কেমন ভাবে করবে, কিভাবে করবে, সেটাই থাকবে আজকে আমাদের এই ক্লাসে। এছাড়াও স্যার স্বপ্ন তো আছে ডব্লিউবিসিএস এর, দেখেছি অফিসার্সদের কাজ করতে, দেখেছি বিভিন্ন ডব্লিউবিসিএস অফিসারকে কাছ থেকে, কিন্তু কেন হচ্ছে না স্যার? হতাশা। তাহলে এই প্রিপারেশনের ভেতরে শুধু যে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স আর পলিটি ডিল করবে তা কিন্তু নয়, তোমাদের ডিল করতে হবে এই বড় রকম একটা হতাশাকে নিয়ে। তাহলে এইটার সাথে কিরম ভাবে ফাইট করবে, আর এটা কিন্তু একটা খুব বড় অংশ তোমার প্রিপারেশনের, এটা আমরা সবাই ফেস করেছি আমাদের প্রিপারেশনে। এইটা নিয়েও আজকে আমার কিছু আমি আমার সময় কি করেছিলাম সেই জায়গাটা তোমাদের অবশ্যই তুলে ধরবো। এছাড়া সাবজেক্টসগুলো কিরমভাবে আমাদের, প্রধানত আমি সাবজেক্টগুলোকে এরমভাবে ভাগ করেছি: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, 1 2 3 4 5 6 7, সাতটা টপিকে আমি তোমাদের এই টোটাল সিলেবাসটাকে ভাগ করেছি। প্রথমে আমরা প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, কারণ আমাদের ডব্লিউবিসিএস যারা দেয়, জেনে রাখো 4 লাখের বেশি স্টুডেন্ট ডব্লিউবিসিএস দিচ্ছে এবং সেখান থেকে কিন্তু মাত্র 3000 জন হয়তো
মেন্সের জন্য কোয়ালিফাই হচ্ছে, তাহলে একদম পুরো কিন্তু স্ট্রেট অ্যাওয়ে 10%, যার প্রত্যেক 10 জনে একজন করে হয়তো মেন্সের জন্য সিলেক্ট হবে। তাহলে যদি এই পুরো একটা পিরামিড হয়, তাহলে এই পিরামিডের কিন্তু সব থেকে বড় অংশে, যদি এটা একটা বড় পিরামিড হয়, তাহলে কিন্তু এই সব থেকে বড় অংশ বাদ যায় হচ্ছে প্রিলিমসে, মেন্সে তারপরে হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউটা একটা অন্য গেম, ইন্টারভিউটা কিন্তু তোমাদের জানার ওপর গেমটা নয়, ইন্টারভিউটা ইজ মাইন্ড গেম। তুমি নিজেকে কিরমভাবে এক্সামিনারের কাছে প্রেজেন্ট করছো, নিজের প্রেজেন্স অফ মাইন্ডটাকে কেমনভাবে দেখাচ্ছ, নিজে যেগুলো পড়েছো সেই জিনিসগুলোকে কিরমভাবে অর্গানাইজ করে দেখাচ্ছ, সেই জিনিসটা ইন্টারভিউ। তো ইন্টারভিউয়ের জিনিসটা অনেক পরে, আমরা যারা জেনারেলি প্রিপেয়ার করছি তাদের জন্য কিন্তু মেন এই অংশটাই কিন্তু আমরা অনেক জনে আটকে যাই, এবং এই প্রিলিমসের অংশটা যেহেতু বেরোয় না। এবং তোমরা একটা ভালো জিনিস দেখো যে প্রিলিমসটা তোমরা যদি খুব মন দিয়ে করো, তাহলে কিন্তু তোমরা মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, কোঅপারেটিভ সার্ভিস বলো, এই সব পরীক্ষাগুলোতে কিন্তু একটা মোটামুটি হোল্ড পাবে। তো সেই জন্যে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই প্রিলিমসের পার্টটা করা। তাহলে আজকে আমরা, আচ্ছা তার সাথে আরেকটাও তোমাদের কোয়েশ্চেন থাকে, স্যার আমাদের সিলেবাস, আমাদের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সিলেবাস নয় প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, একটা হয়তো নতুন টপিক ঢুকছে, কিন্তু মেইনলি এটা প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ডেসক্রিপটিভ প্যাটার্নে আসবে। তাহলে সেইটা কিরম ভাবে আমরা কোপ করবো, তাহলে চলো এটাও আমরা এখানে লিখে নিই। ডেসক্রিপটিভ প্যাটার্ন। আরেকটা প্রশ্ন খুব কমন যেটা, সেটা হচ্ছে স্যার ইংলিশ, আমরা সবাই বাংলা মিডিয়াম থেকেই পড়েছি, তো আমাদের যে ইংলিশটা, এটা আমারও খুব প্রবলেম হয়েছে যখন আমি নিজের গ্র্যাজুয়েশন ডেজে ছিলাম। কারণ সায়েন্সের যখন প্রথমে আমরা বাংলায় পড়ি, তারপরে হচ্ছে ইংলিশে পড়তে হয়, তো সেই জায়গাটায় যখন কনভার্সনটা হয় তখন কিরমভাবে কোপ করেছিলাম। এবং তোমরা এখন যারা প্রিপারেশন নেবে তাদের তো দেখো ইংলিশের একটা তো ইংলিশ পেপারই আছে, সেটাই অবশ্যই অ্যাপিয়ার করতে হবে, সেটা ডেসক্রিপটিভ। এছাড়াও যদি কোনো মেটেরিয়াল এবং অন্যান্য জিনিসে আমরা ইংলিশের ফোবিয়াটা কিরমভাবে কাটাবো, ইংলিশ ফোবিয়া, তাহলে এই কোয়েশ্চেনটাও আজকে আমার এই ভিডিওতে আমি আনসার করতে চলেছি। তাহলে চলো আজকে আমরা এই সবগুলো বিষয় নিয়ে আমরা শুরু করি আমাদের আজকের সেশন। আর তোমরা অনেকেই জানো, যারা জানো না আমি একটু নিজেকে ইন্ট্রোডিউস করে নিই। আমি মনোজিৎ চৌধুরী, আমি WBCS 2020-তে র্যাঙ্ক 2, এবং এখন আমি বর্তমানে DMDC অর্থাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসাবে ট্রেনিং ফেজে আছি। তো সেই জন্য তোমাদের আমি একটা ওভারভিউ, একটা গাইডলাইন, কিরমভাবে তোমরা WBCS কে অ্যাপ্রোচ করবে, প্রথমবারে কিরমভাবে ক্র্যাক করবে, যারা বারবার করেও পাচ্ছ না তারাও কিরমভাবে এবারে ক্র্যাক করবে, এই পুরো সেট আপটা নিয়ে, এই পুরো আইডিয়াটা নিয়ে আসতে চলেছি আমার এই ভিডিওটাতে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন যে, আচ্ছা প্রথমে এইটা থেকে শুরু করি যে আমরা WBCS তো লক্ষ্য, WBCS কে এবার শুরু করতে হবে, শুরু করব একদম প্রথমে কি স্টেপে, তাহলে প্রথমেই আমাদের শুরু করতে হবে সিলেবাস, আর কি, আর একটা টাইম টেবিল দিয়ে। কারণ সময় কিন্তু আমাদের হাতে বেশি নেই, আমাদের খুব সীমিত সময়ের ভেতরে এই পুরো ভার্স সিলেবাসটাকে শেষ করতে হবে। সিলেবাসটাকে আমি ভেঙে নেব কিভাবে, 7টা মেজর টপিকে।
তাহলে সিলেবাসটাকে আমরা ভেঙে নিলাম 7টা টপিকে। তাহলে যদি আমরা ভাবি এটা আমার একটা বড় লক্ষ্য, এই বড় লক্ষ্যটাকে আমি এই 7টা ভাগে ভেঙে নিলাম। আমার অস্ত্র কি, আমি পাবো হচ্ছে সময়, দিনে আমি 8 ঘন্টা। যারা শুধু ডব্লিউবিসিএস এর জন্য ফোকাসড হয়ে প্রিপেয়ার করছো তারা 8 ঘন্টা পাবে। যারা ওয়ার্কিং প্রফেশনাল, যারা কাজ করতে করতে প্রিপেয়ার করেছি, তারা হয়তো তুমি 3 থেকে 4 ঘন্টা পাবে, সেটাও সবসময় পাবে না। তাহলে আমি দুটোর মতনই বলবো। আচ্ছা, এটা গেল এটা। আর এর সাথে হচ্ছে এবার আমাকে এই সময়টার মধ্যে এইগুলোকে পড়ে ফেলতে হবে। আমার অস্ত্র কি, আমার অস্ত্র হচ্ছে বই। তাহলে প্রথমে হচ্ছে খুব বেশি বই পড়া যাবে না, আবার খুব কম বই পড়লেও আমি এই যে টপিকগুলো, যেই ইনফরমেশনটা, সেটা আবার মিস করব। তাহলে আমার কি স্টেপ থাকবে বইয়ের রিলেটেড? প্রথম স্টেপ হচ্ছে প্রথমে টেক্সট বুক যেই তোমার পড়া হয়ে যাবে, তারপরে হচ্ছে ডিটেলসের জন্য একটা রেফারেন্স বই যদি চাও। এটা অবশ্যই এইরকম নয় যে রেফারেন্স বই পড়তেই হবে। একটা টেক্সট বই পড়ার পর একটা সাবজেক্টে যদি চাও বিভিন্ন হয়তো কিছু কিছু টপিক থাকে না সেটাতে, তাহলে একটা রেফারেন্স বই, পুরোটা নয়, সিলেক্টেড অংশ, সিলেক্টেড পোর্শন পড়তে হবে শুধু একটা। আর এরপরে কি, এরপরে আমরা সলভ করব পাস্ট ইয়ার কোয়েশ্চেন। তাহলে এইটা হচ্ছে আমার স্টেপ বাই স্টেপ প্রসেস। টেক্সট বুক, একটা কোনো রেফারেন্স মেটেরিয়াল সিনপসিসের জন্য, এই দুটো অংশ যখন, আর এই তিনটে অংশ যখন চলবে, টেক্সট বুক, তারপরে একটা রেফারেন্স মেটেরিয়াল বা সিনপসিস, জাস্ট যেই অংশগুলো টেক্সট বইতে নেই সেই অংশগুলোর জন্য। এবং লাস্টে কি, লাস্টে হচ্ছে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স। এরপরেও যদি কেউ চাও যে আরো প্র্যাকটিস করব, পাস্ট ইয়ার তো করতেই হবে, তাহলে এমসিকিউ করতে পারো ডেফিনেটলি। এটার দেখো, এর ভেতরে কোনো দ্বিধাই নেই যে তুমি যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তুমি তত ভালো রেজাল্টস পাবে। কারণ এমসিকিউ গুলো যেই করবে তুমি নতুন নতুন ইনফরমেশন জানতে পারবে। ওই একটাই ইনফরমেশন হয়তো 2-3 বার তোমার রিভাইজ হবে। তো সেই করে জিনিসটা কি হবে যে বারবার রিভিশনের ফলে এবং অনেকটা এর ফলে তুমি কিন্তু অনেকটা ইনফরমেশন ধরে রাখতে পারবে। তাহলে ডেফিনেটলি এমসিকিউ প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে এইটা হলো আমার 3টে স্টেপ। এই স্টেপটা কিন্তু আমাদের একদম ভুললে চলবে না। টেক্সট বই, সিনপসিস বা রেফারেন্স মেটেরিয়াল ইফ রিকোয়ার্ড, আর তারপরে হচ্ছে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স। আর এই থ্রু আউট এই প্রসেসটা যখন যাবে, তখন তুমি বানাবে হচ্ছে একটা নোট বইতে। তুমি এই বিষয়টা, যেইগুলো ভুলে যাচ্ছ, যেগুলো ক্রিটিক্যাল মনে হচ্ছে, যেগুলো বারবার আসছে, সেইগুলোর নোটস নিতে থাকবে। নোট নেওয়াটা কিন্তু একটা আর্ট। এই যারা তোমরা অনেক সময় বলো যে স্যার অনেক দিন চেষ্টা করছি, বারবার চেষ্টা করছি, হচ্ছে না, এর একটা কিন্তু কারণ অনেক সময় এই নোট মেকিং এ থাকে। কি হয়, যখন প্রথম নোট মেকিং শুরু হয়েছিল তোমার, তখন হয়তো তুমি মোটামুটি প্রায় অর্ধেক বই নোটের মধ্যে লিখে ফেলেছো। এর ফলে কি হচ্ছে, যখন তুমি রিভিশন করতে যাচ্ছ, নোটসটা কিন্তু আর ক্রিস্প নেই। নোটসের ভেতরে কিন্তু এমন অনেক জিনিসই আছে যেগুলো তুমি জানো, যেগুলো তুমি আর মন দিয়ে দেখছো না। তাহলে নোটের ভেতরে যেই টু দা পয়েন্ট যেই ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আর থাকছে না। আর এইটা না থাকলেই কিন্তু তোমার এই যে বারবার রিভিশনের সমস্যা হচ্ছে, একই জিনিস অনেক দিন ধরে পড়ছো কিন্তু তবুও আবার ভুলে যাচ্ছ, এই জিনিসটা কিন্তু এই নোট মেকিং থেকে আসছে। নোট মেকিং এখন অনেকে খাতায় লিখেও করে,
অনেকে গুগল ড্রাইভে গুগল ডক্সে রাখে, যারা অনলাইনে করে তারাও সেরকম ভাবেও করতে পারো, কিন্তু সেইটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে নোট মেকিংটা তুমি কত কম কম পেজে, কত কম সংখ্যক ওয়ার্ডস বলতে পারো, বা কম কম কনসাইজ ভাবে, প্রেসাইজ ভাবে এই নোট মেকিংটা তুমি করতে পারো। এটা এত আমি ফোকাস এই জন্যে করছি, যারা বারবার দিচ্ছ এবং অসফল হচ্ছে তাদের কিন্তু একটা প্রধান কারণ হচ্ছে এই নোট মেকিং। আর যদি প্রথমবারে সফল হতে চাও তাহলেও তোমার কিন্তু প্রধান অস্ত্র এই নোট মেকিং। এই নোটটা যত তোমার কনসাইজ হবে তত ভালো তোমার কালকের দিনে রিভিশন হতে চলেছে। তাহলে এইটা হচ্ছে আমার জেনারেল স্ট্র্যাটেজি ফর স্টাডিং। এটা এখন আমি পরীক্ষায় কি স্ট্র্যাটেজি হবে সেটা ঢুকিনি, এটা জাস্ট আমি সাবজেক্টটা কিরম ভাবে পড়বো সেইটার স্ট্র্যাটেজি হচ্ছে এইটা। এরপরে দেখো বিভিন্ন সাবজেক্ট, আগেই 7টা সাবজেক্ট বলেছি। এবার সিলেবাসের দিক থেকে, সিলেবাসের ভাস্টনেসের দিক থেকে যদি দেখো তাহলে দেখবে যে যদি দুটো খুব বড় বড়, তিনটে বড় বড় খুব সাবজেক্ট যেটা থাকে সেটা হচ্ছে একটা হিস্ট্রি থাকে, একটা জিওগ্রাফি থাকে, আর একটা পলিটি থাকে। ইকোনমির অ্যাকচুয়ালি সিলেবাসটা যে খুব বড় তা নয়, এটা কিন্তু ইজ মোর কনসেপচুয়াল। তাহলে এই তিনটে তোমাকে কিন্তু ভীষণ রকম ভাবে, ভালো রকম ভাবে পড়তে হবে, হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটি। এখানে ইনফরমেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কোত্থেকে পড়বে? আচ্ছা, তোমরা একটা প্রথম যদি কেউ চাও নোটস থেকে পড়তে পারো, কেউ চাও যদি তাহলে টেক্সট বই। এবার টেক্সট বইতে আমি অনেক সময় বলি, কারণ আমি নিজে পড়েছি হয়তো জীবন মুখোপাধ্যায়, সেই কারণে। কেউ যদি জীবন মুখোপাধ্যায় সেইরকমভাবে কমফর্টেবল না হও, কারণ অনেক সময় জীবন মুখোপাধ্যায়ের বইটাও বেশ অনেকটা পুরনো হয়ে গেছে, এখন এর অনেক নতুন ইনফরমেশন যোগ হয়েছে, সিলেবাসের কিছুটা মডিফিকেশন হয়েছে, সেই হিসাবে তাহলে তোমরা পুনাম দালাল দইয়াটাও পড়তে পারো। এই দুটো। এবার হিস্ট্রিতে আর একটা বই, হিস্ট্রি তো শুধু একটা অংশ নয়, হিস্ট্রির তিনটে বড় মেজর অংশ। সব থেকে যদি আমি দেখেছি আমার, মানে যা আমি যত ইন্টারাক্ট করেছি, সব থেকে যদি বেশি ভয় লোকে পেয়ে থাকে বা যারা স্টুডেন্টরা যারা প্রিপেয়ার করে, তাহলে এই হিস্ট্রির ওপরে পায়। হিস্ট্রি আর পলিটি, এই দুটো জিনিসের ওপর সাংঘাতিকভাবে ভয় পেয়ে থাকে। কারণ হচ্ছে, এক তো পলিটিটা তাদের জন্য নতুন হয়, কারণ কনস্টিটিউশন আগে জেনারেলি কেউই পড়ে না স্কুলে। আর হিস্ট্রি যদিও বা স্কুলে পড়ে থাকে, হিস্ট্রি যেই সিলেবাসটা ডাব্লিউবিসিএস এ থাকে সেটার কিন্তু বেশ লেন্দি এবং অনেকটা পড়তে হয়, এবং কারোর মনে থাকে না স্কুলের জিনিসগুলো। তো সেই জন্য এইটা কিন্তু সাংঘাতিকভাবে মনে রাখতে হয়। এনশিয়ান্ট, মেডিভাল, মডার্ন। এনশিয়ান্টের একটা খুব বড় পার্ট হচ্ছে, একটা বলবো না, অনেকগুলো অংশ, কিন্তু তোমরা যে কনসেপ্টটা নিয়ে এনশিয়ানটা পড়বে এই বইগুলো থেকে, একটা তো হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আর তারপরে হচ্ছে ডাইনাস্টি গুলো, আর কালচার। কালচার মানে কে কি বই লিখেছে, কে কি টেম্পল বানিয়েছে। ডায়নাস্টি, কালচার, টেম্পল, এই তিনটে থেকে সাংঘাতিক পরিমাণে কোয়েশ্চেন আসে। মানে এটা যদি একটা চার্ট বানিয়ে পড়ো খুব ভালো হয়। তোমাদের আজকে একটা চার্ট দেখাই আমি। মনে করো ডাইনাস্টির নাম লিখলে, চোলা ডাইনাস্টির নাম লিখলে,
ফাউন্ডারের নাম লিখলে, ক্যাপিটালের নাম লিখলে, গ্রেটেস্ট কিং তার নাম লিখলে, আর টেম্পল এই নাম লিখলে। এইটা মনে করো তুমি চোলার জন্য করলে, এইটা তুমি চালুক্যার জন্য করলে, এটা তুমি পল্লবাসদের জন্য করলে, অ্যান্ড টাইম ফ্রেম। এই জিনিসটা নর্থ ইন্ডিয়া হোক সাউথ ইন্ডিয়া হোক সবার জন্য যদি এই চার্টটা তুমি ফিল আপ করতে থাকো, তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি তোমরা প্রিলিমসে অন্তত 5 থেকে 6 নম্বর ঠিক করে আসবে। কারণ এই 5 থেকে 6 নম্বর প্রায় এই জিনিসগুলোর উপরে থাকে, 5 থেকে 6টা কোয়েশ্চেন। এবং কনফিউশনের জন্যে সবাই জানে, অনেকেই জানো, কিন্তু তাও ভুল করে আসো। এই জায়গাটা কিন্তু একটা মেজর গ্লিচ। এই চার্টটা অনেক বইতে তৈরি করে দেওয়া থাকে, কিন্তু আমি তোমাদের বলবো এই চার্টটা নিজেদের থেকে তৈরি করো, বই থেকে আন্ডারলাইন করে নিজেদের থেকে এই চার্টগুলো, ডাইনাস্টিগুলো লিখে তৈরি করো। এটা কিন্তু একটা খুব ভালো রেজাল্ট তুমি পাবে, রিভিশনের সময় পাবে, পড়ার সময়ও তোমার সামনে কিন্তু অতটা, কারণ আমাদের হিস্ট্রি বইগুলোতে কি প্যারাগ্রাফ ওয়াইজ লেখা থাকে। এই প্যারাগ্রাফটায় কি হয়, তুমি যখন মনে করবে তখন এই প্যারাগ্রাফগুলো তোমার মনে আসবে না। তো ওই প্যারাগ্রাফ থেকে তুমি যদি এই চার্ট ফর্মে চেঞ্জ করে নাও বা পিক্টোরিয়াল ফর্মে চেঞ্জ করে নাও, তাহলে কিন্তু তোমার জিনিসটা অনেক বেশি মনে থাকবে। এটা একটা খুব বড় ট্রিক। যারা তোমরা এই বারবার হতাশা তোমরা বারবার যারা অসফল হচ্ছ, কারণ শেষে গিয়ে একটা কনফিউশন হচ্ছে। যখন প্রিলিমসে গিয়ে তুমি দুটোর মধ্যে যখন কনফিউজ হয়ে 4টের মধ্যে 2টো এলিমিনেট করে দিয়েছো, 2টো তুমি বুঝে উঠতে পারছো না কি করবে, এই 2টোর মধ্যে যখন তুমি কনফিউজ হচ্ছ, তার মানে কি যে তোমার আইডিয়াটা কিন্তু ওখানে কনফিউশনের হয়ে আছে, মানে তুমি ওইটা মনে করতে পারছো না, কারণ প্যারাগ্রাফ ফর্মে আছে বলে। এটাকে এই ট্যাবুলার ফর্মে তোমাদের চেঞ্জ করে নিতে হবে। এটা কিন্তু একটা বড় পয়েন্ট। এটা তোমরা যারা করবে, এবং এটা মেডিভ্যালের জন্য হবে, মেডিভ্যালের জন্য যখন মুসলিম ডাইনাস্টি গুলো করবে তখনও কিন্তু এটা হবে, এটা তোমাদের হেল্প করবে। আচ্ছা, মডার্ন ইন্ডিয়াতে কি, মডার্ন ইন্ডিয়াতে কিন্তু একটা খুব বড় জায়গা হচ্ছে এই ইনফরমেশন রিলেটেড, সেটা হচ্ছে এই নিউজ পেপার, রেভলিউশনারি অ্যাক্টিভিটি, আর কি তারপরে তোমার রিভল্ট, ট্রাইবাল রিভল্ট। আচ্ছা, তারপরে অর্গানাইজেশন, এগুলো কিন্তু একটা বড় জায়গা। তাহলে এগুলোরও তোমরা ট্রাই করো এইরকম চার্ট ফর্মে বানিয়ে নিতে। অর্থাৎ হিস্ট্রি বইটা যেটা তুমি এই মোটা দেখছো জীবন মুখোপাধ্যায় বা পুনাম দালাল দাইয়াকে, সেইটা তোমার নোটসে কিন্তু সেটা হয়তো 10-12টা চার্ট। তুমি যখনই হিস্ট্রি পড়তে চাইছো ওই 10-12টা চার্ট নিজের মতন পড়ে নিচ্ছ, মাথায় চলে আসছে, এমসিকিউ যখন দেখবে ঠিক হতে বাধ্য। এটা একটা খুব বড় ট্রিক। এরপরে চলো পলিটি। এই জায়গাটা, আচ্ছা আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে হিস্ট্রিতে কিন্তু তোমাদের ওই 25+25 অর্থাৎ 50 মার্কস প্রায় আসছে। তাহলে এই চার্টগুলো তুমি যদি পড়ো, তুমি প্রায় 50% কোয়েশ্চেন এই চার্ট থেকে পাবে। কেউ যদি প্রিলিমসের কোয়েশ্চেন যদি কেউ অ্যানালাইজ করে থাকো, তাহলে দেখবে প্রায় 50% কোয়েশ্চেন তোমরা এর থেকে পেতে চলেছো। সেই জন্যে এই 10-12টা হিস্ট্রিতে 10-12-13 যতগুলো 13টা মতন চার্ট হয়, আমার কাছে তো ওরকমই চার্ট ছিল, এর ভেতরে চেষ্টা করো পুরোটাকে সামারাইজ করে নেবার।
পলিটি এর প্রবলেম কি, যে সিলেবাস নতুন, তাহলে নিজে থেকে কি করে পড়বো? এক, নতুন, তাহলে এটা কিরম ভাবে বুঝবো? এক হচ্ছে বোঝা, তারপরে হচ্ছে মনে রাখা। এই দুটো পার্ট পলিটির জন্য খুব ইম্পর্টেন্ট। পলিটির বই বলতে লক্ষ্মীকান্ত, এই বইটাকে দরকার হলে যত খুশিবার তোমরা এটা পড়বে। এই বইটাকে লক্ষ্মীকান্তকে যতবার রিভাইজ করতে পারবে, তোমার প্রিলিমসে পাওয়ার চান্স, মেন্সে পাওয়ার চান্স, যে কোনো ডাব্লিউবিসিএস সিভিল সার্ভিসে পাওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। ওই জন্য এই বইটাকে বারবার রিভাইজ করতে হবে। প্রথমে তোমাদের একটা ডিফিকাল্টি হবে, কারণ তোমাকে প্রথমে সাবজেক্টটাকে বুঝতে হবে। ওই জন্য বোঝা এটার একটা বড় জায়গা। আন্ডারস্ট্যান্ডিং, এটার জন্য একটা হচ্ছে স্লো রিডিং। প্রত্যেক দিন হাফ চ্যাপ্টার পড়ো। পুরো চ্যাপ্টার পড়ার দরকার নেই, হাফ চ্যাপ্টার পড়ো। ওই হাফ চ্যাপ্টারটা কিন্তু ইনফরমেশন গুলো তোমরা টেবিল বানাও আর ফ্লো চার্ট বানাও, খুব ইম্পর্টেন্ট। এইটা যদি না করতে পারো, পলিটি সিলেবাস কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করা যায় না। পলিটিকে অনেক সময় দিয়ে পড়তে হয়। এটা একটা নতুন সাবজেক্ট। প্রথম থেকে যদি কিছু ভুল পড়ে ফেলো, পরে কিন্তু ওই ভুলটা তোমার মাথায় থেকে যাবে। লাস্টে যখন তুমি এমসিকিউ মার্ক করতে যাবে, তখন কিন্তু আবার ওইটা ভুল হবে। ওই জন্য পলিটিকে সময় দিয়ে পড়তে হয়। পলিটিকে তুমি সময় দিলে পলিটি তোমাকে সময় ভালো এনে দেবে, এটা সবসময় মনে রাখো। তো এই জন্যে এটাকে সময় দিয়ে পড়ো। দরকার হলে দিনে অর্ধেকটা চ্যাপ্টার করে পড়ো। প্রথমে এই ইনফরমেশনগুলোকে টেবিল বা ফ্লো চার্টে বানিয়ে নাও, এবং সেটায় কনফার্ম হলে, বুঝলে, তবেই নেক্সটটাতে যাবে। পলিটিতে এম লক্ষ্মীকান্তের ওপরে বই হয় না। ডেফিনেটলি ডিডি বাসু আছে, অন্যান্য বই আছে, কিন্তু প্রেজেন্ট সিনারিওতে এম লক্ষ্মীকান্তই তোমাদের জন্য পুরো একেবারে ভগবানের মতন পলিটির ক্ষেত্রে। এবং এইটাকে তোমাদের ঠিক করে বোঝার জন্য এই অর্ধেক চ্যাপ্টার করে এরকম করতে হবে। দরকার হলে পলিটি পড়তে কিন্তু আমরা সবাই ঘুমোই, কারণ পলিটি প্রথমে আমাদের ইন্টারেস্টিং লাগে না। পলিটি প্রথমে বোরিংই লাগে, কারণ ওই জিনিসগুলো কি, কে কাকে রিজাইন দেবে, কে কাকে রেজিগনেশন জমা দেবে, কে কাকে অ্যাপয়েন্ট করছে, কে কাকে ইমপিচ করছে, মেকিং অফ কনস্টিটিউশন, এই জায়গাগুলোর কিন্তু আমাদের একটা ডিফিকাল্টি থাকে, এবং আমাদের বুঝতেও মানে আমাদের অতটা ইন্টারেস্ট লাগে না। সেইটা যদি তোমাকে সেটাকে তোমাকে ওভারকাম করতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমি নিজে খুব ফেস করেছি, এবং এটা তোমরা যারা নতুন শুরু করছো তারাও ফেস করবে, যারা অলরেডি পড়েছো তারাও ফেস করছো, কারণ বারবার রিভাইজ করতে পলিটিটা ভাল লাগে না। তাহলে এইটা একটা জিনিস আমি বলবো, পলিটিটাকে জেনারেলি নিজের যে তোমার শিডিউল, যে টাইম টেবিল, সেটার মধ্যে কিন্তু পলিটিটাকে বেশিভাবে রাখো। কারণ তুমি হিস্ট্রি, জিওগ্রাফি মোটামুটি সাবজেক্টগুলো বুঝেছো, ক্লাস 9-10-এ পড়েছো। ইনফরমেশনগুলো তুমি আবার ডেফিনেটলি মনে থাকবে না কারোর ক্লাস 9-10 থেকে, তাহলে সেইগুলো তুমি আবার রিভাইজ করে নিচ্ছ, ঠিক আছে? তাহলে তুমি সেগুলো রিভাইজ করছো, কিন্তু পলিটি অ্যাজ আ সাবজেক্ট কিন্তু তুমি পড়োনি। এবং সেখানে পলিটি অ্যাজ এন সাবজেক্ট যদি তোমাকে বুঝতে হয়, তাহলে কিন্তু রেগুলারলি এটাকে পড়তে হবে। দরকার হলে যেই সময়টা তোমার মন বেশি লাগে, সকালের সময় হোক, রাত্রির কোনো সময় হোক, বিকেলবেলা হোক, যেই সময়টা তুমি নিজে জানো, যেই সময়টা তোমার মন দিয়ে তুমি পড়তে পারো, ওই সময়টাই কিন্তু পলিটি বারবার রাখো। পলিটির প্রতি ভীতি না কাটলে তুমি কিন্তু সিভিল সার্ভিসের কোনো স্বপ্ন দেখা উচিত নয়। এবং পলিটির ভীতিটা কাটানোর উপায়ই হচ্ছে বারবার ফোকাস করা।
ফোকাস করা মানে তুমি যেই টাইমে বেশি কনসেন্ট্রেট করতে পারছো, যেই টাইমে তুমি পারফেক্ট থাকছো, সেই টাইমে পলিটিটা পড়ো এবং ওটাকে চার্ট বানাও এবং ওটাকে রাখো এবং পরের দিন আবার ওটা রিভাইজ করে তারপরে নতুন চ্যাপ্টার পড়তে শুরু করবে। এই পার্টটা খুব বোরিং কিন্তু খুব নেসেসারি। জিওগ্রাফি, জিওগ্রাফির ক্ষেত্রে দেখো, বই তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বই পড়তে পারো জিওগ্রাফির ক্ষেত্রে, কিন্তু জিওগ্রাফি পড়ার একটা উপায় আছে, সেই উপায়টা আমি বলবো। একটা হচ্ছে ম্যাপ, আউটলাইন ম্যাপ বাড়িতে রাখো, ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গলের। ফিজিক্যালে যা পড়লে সেটাকে মার্ক করে রাখো, মার্কিং ম্যাপ। এই ম্যাপগুলো সকালে উঠে বারবার রিভাইজ করো, তবে কিন্তু এই জায়গাটা তোমার মাথায় গাঁথবে। জিওগ্রাফিতে অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি কিন্তু সেগুলো আমরা ভুলও করি। সেই ভুল করার কারণ হচ্ছে আমাদের এই ম্যাপে মার্ক না করা। ম্যাপে কোথায় আছে, নামটা তো শুনেছি, এরকম হয়েছে, এটা আমারও হয়েছে, এটা অনেকজনই বলে নামটা স্যার শুনেছি কিন্তু কোথায় আছে, ইস্ট না ওয়েস্ট না নর্থ না সাউথ, সেইটা আর বুঝে উঠতে পারছি না। সেইটার জন্য এই ম্যাপে মার্কিংটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা ম্যাপে মার্কিং করতে শুরু করো, আমি গ্যারেন্টি দিতে পারি তোমার জিওগ্রাফির এই 25টার মধ্যে মোটামুটি 12 থেকে 13টা কোয়েশ্চেন তুমি এমনিই পারো, শুধু লোকেশনাল দেখলে। হয়তো লোকেশন তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করেনি, কিন্তু ওই লোকেশনটা দেখলে তুমি বুঝতে পারবে যে এর উত্তরটা কি হবে। এটা ইন্ডাস্ট্রির জন্য হোক, রিভারের জন্য হোক, ক্লাইমেটের জন্য হোক, ফরেস্টের জন্য হোক, সয়েল হোক, যাই হোক, এইটা তুমি যদি এই ম্যাপটা যদি করো, তোমার এই নাম্বারটা ফিক্সড। এটা দেখতে হবে, রিভাইজ করতে হবে কিন্তু, এবং এই মার্কিংটা যদি করো। জিওগ্রাফিতে বই বলতে কার্তিক চন্দ্র মণ্ডলের পড়তে পারো তোমরা, বিভিন্ন সিনপসিস যেগুলো তোমার মেটেরিয়াল, কোচিং মেটেরিয়ালস যদি কিছু থাকে সেটা পড়তে পারো, কিন্তু যাই পড়বে একটা পড়বে, প্রত্যেকটাই এফেক্টিভ, প্রত্যেকটাই এফেক্টিভ। তুমি আড্ডার মেটেরিয়ালও পড়তে পারো, কিন্তু যেটা পড়বে সেটা একটা পড়বে। তাহলে কি হবে, তাহলে তুমি যেটা পড়ে ওটা ম্যাপে মার্ক করবে। আর একটা বড় শিক্ষণীয় জিনিস, সেটা হচ্ছে মনে করো কোনো মেটেরিয়ালে তোমার ওটা ম্যাপে অলরেডি মার্কটা আছে, তুমি ভাবলে ঠিক আছে আমি তো দেখে এগিয়ে গেলাম, কিন্তু হাতে মার্ক করলাম না। এই যে তুমি হাতে ম্যাপে মার্ক করলে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি নিজের একটা বড় একটা ডিজাস্টার বলতে পারো, সেটা করে রাখলে। কারণ তুমি হাতে যখন নিজে ওটা মার্ক করবে, তোমার রিটেনশন ক্যাপাবিলিটি প্রায় 30 থেকে 40% বেড়ে যাবে। ওটা তুমি ভুলবে না, আচ্ছা ভারতবর্ষে কোথায় মার্ক করেছিলাম, এখানে হাতটা গেছিল। মেক্স আ ডিফারেন্স। এটা তোমার একটা কিন্তু ডিফারেন্স তৈরি করে। অনেকেই আমরা আছি যে আমি হয়তো বললামও, তোমরা হয়তো মানবেও, কিন্তু যখন এটা তুমি জিওগ্রাফিটা পড়ছো তখন অনেকেই ম্যাপ নিয়ে বসে না, বা শুধু অ্যাটলাসটা নিয়ে বসলো বা ওইটা নিয়ে বসলো। ম্যাপটা নিয়ে বসো না, ম্যাপটা মার্ক করতে থাকো না নিজের থেকে। পরের দিন আবার একটা খালি ম্যাপ পেলে তোমার মনে হবে যে আচ্ছা ওইখানে মাউন্ট কেটু মার্ক করেছি, আচ্ছা ওখানে আমি এই গোদাবরী মার্ক করেছি, আচ্ছা ওইখানে এই আইল্যান্ডটা মার্ক করেছি, মনে রাখতে সুবিধা হবে। এটা করে দেখো, যদি তোমাদের কোনো ডিফিকাল্টি হয় আমাকে জানাও। আচ্ছা, এরপরে ইকোনমি। ইকোনমিতে দেখো তোমরা এখানেও সেম রমেশ সিং পড়তে পারো, তোমরা কোনো রেফারেন্স মেটেরিয়াল থাকলে সেটাও পড়তে পারো। অনেক সময় কি হয়, বইগুলোতে কিন্তু অনেক বেশি থাকে, মানে একটা বই লেখার জন্য যতটা, সেটা কিন্তু অনেকটা বেশি মেটেরিয়াল থাকে, সেইটা পুরোটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয় না। ওই জন্য মেটেরিয়ালসগুলোতে কি হয়, সেটাকে অনেকটা কনসাইজ ভাবে তোমাকে দেওয়া হয়।
তাহলে তুমি মেটেরিয়ালও পড়তে পারো, বইও পড়তে পারো, কিন্তু বইও পড়লে মেটেরিয়ালও পড়লে আরো 4টে মেটেরিয়াল পড়লে সেটা অত সময় তোমার কাছে নেই। 7টা টপিক তোমাকে মাস্টার করতে হবে, অত সময় তোমার কাছে নেই। তোমাকে পলিটি ও লক্ষ্মীকান্তের ওগুলো পড়তে হবে, তোমার কাছে অত সময় নেই। ইকোনমিক্সের যে ব্যাপারটা, ইট ইজ অ্যাবাউট কনসেপ্ট। ইকোনমিক্সে যে খুব সাংঘাতিক পড়ার বিষয় আছে, পড়া একটা জায়গায়, যেখানে ওই ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এমপ্লয়মেন্ট পলিসি, তারপরে তোমার পভার্টি এলিভিয়েশন পলিসি, এগুলো কিছু আছে ইকোনমিক্সে। এছাড়া কিন্তু মেজরলি কনসেপ্ট। তার মানে ইকোনমিক্স সিলেবাসটাকে কিন্তু আমার দুটো ভাগ হয়ে গেল। একটা ভাগে ব্যাংকিং, বাজেট, মানি, তারপর কারেন্সি, জিডিপি বা ইনকাম, এইটা তুমি যে বই থেকে পড়ো, যে মেটেরিয়াল থেকে পড়ো এক হবে, কিন্তু এখানে তোমার কাজটা হচ্ছে এটা জিনিসটাকে বোঝা। এটা ঠিক করে না বুঝতে পারলে কিন্তু এই জায়গাটা যদি তোমার ইকোনমিক্সে যদি না বোঝো বা যদি সে কি হয়, তাহলে তুমি জেনে রাখো তোমার ইকোনমিক্স সারা জীবনের জন্য উইক হবে। এবং এই এইগুলো তুমি ইনফরমেশন ভাবছো, এই ইনফরমেশন গুলো যখন পড়তে যাবে তখন আর তুমি কিছু বুঝে উঠতে পারবে না, কারণ ও তো বলবে যে এত % জিডিপিতে এরকম হয়েছে, বা এইরকম আরবিআই এর এই রোল, বা ব্যাংকিং এ এসএলআর ইত্যাদি, এগুলো এখানেও থাকবে, কিন্তু তুমি সেটা আর বুঝে উঠতে পারবে না। এমপ্লয়মেন্টে কিরাম ভাবে জিডিপির সাথে কানেক্টেড, কিরাম ভাবে ইনফ্লেশনের সাথে এমপ্লয়মেন্ট কানেক্টেড, কি কার্ভ, ফিলিপস কার্ভ কি, লরেন্স কার্ভ কি, এগুলো তুমি কিছু বুঝে উঠতে পারবে না যদি এই কনসেপ্টটা স্ট্রং না হয়। তাই জন্য এখানে তোমার মেন লক্ষ্য হওয়া উচিত ইকোনমিক্সে বোঝা যে এই কনসেপ্টগুলো তুমি কিরাম ভাবে ইজি সলভ করতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ইকোনমিক্সের জন্য কনসেপ্ট, এই কনসেপ্টগুলো দরকার হলে তুমি যেমন ভাবেই নোট করো, তুমি যদি প্যারাগ্রাফেও নোট করো, ডাজ নট ম্যাটার, যদি তুমি না বুঝে থাকো ইকোনমিক্স কিন্তু তোমার উইক হতে চলেছে। এবং ইকোনমিক্সে মনে রাখো এখানে যেরকম নম্বর আছে মেন্সেও কিন্তু আবার নম্বর আছে, ওই জন্য এইটা বোঝা ছাড়া তুমি কিন্তু আগে এগোতে পারবে না। তাহলে ইকোনমিক্সের জায়গাটা আচ্ছা। এরপরে ম্যাথস, সায়েন্স আর ইংলিশ। আচ্ছা, যারা মনে করো ডাব্লিউবিসিএস অ্যাপিয়ার করো, বা তুমি যে কোনো পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পরীক্ষা, রেলের কোনো পরীক্ষা, ইংলিশ আর ম্যাথস এটার কিন্তু কোনো ছাড় বা ছুট কিছু হয় না। তোমাকে এইটা ভালো করতেই হবে, ভালো জানতেই হবে, এবং এটা একটা কনসেপ্ট তোমাকে বিল্ড আপ করে রাখতে হবে। ম্যাথসের সবসময় জানবে ক্লাস 10, 9-10 যে সিলেবাসটা, সেটা যে কোনো অ্যাপটিটিউডের জন্য ইউজ করা হয়, কোনো হায়ার ম্যাথসের কনসেপ্ট ইউজ করা হয় না। তাহলে এই 9-10 যে সিলেবাসটা এটাই কভার করা হয়। আমি তোমাদের বলবো বিভিন্ন বই আছে, RK আগরওয়াল, RS আগরওয়াল আছে, আরিহান্টের বই আছে, বিভিন্ন মেটেরিয়ালস পাবে, তুমি রেফারেন্স মেটেরিয়াল পাবে। ম্যাথসের ট্রাই করো ক্লাস 9-10 যেই বইটা, মাধ্যমিকের হোক, সিবিএসসির হোক, আইসিএসসির হোক, যে বইটা আছে, যে টেক্সট বইটা আছে ক্লাস 9-10, সেই বইটাকে পুরোটা কষো, সেই বইটাকে মন দিয়ে পুরো সলভ করো, তবে কিন্তু এটার একটা তোমার বেস তৈরি হবে। আর ওই সলিউশনটা তুমি যদি ভালোভাবে করতে পারো, অ্যাটলিস্ট অ্যারিথমেটিক হোক, তুমি কিছু নিজস্ব কিছু স্ট্রং হোল্ড তৈরি করো। অর্থাৎ দেখো অ্যারিথমেটিক আছে অনেক, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ,
অ্যাভারেজ, আচ্ছা, তার সাথে হচ্ছে তোমার টাইম, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ওয়ার্ক অ্যান্ড টাইম, সিস্টার্ন। তো এই পুরো যেটা আছে, আরো আছে, এর মধ্যে নিজের কিছু স্ট্রং হোল্ড বানাও। ইন্ডিসেস, সার্চ ইন্ডিসেস, পার্সেন্টেজে, পার্সেন্টেজের যা অঙ্ক আসে আমি পারি, বা অ্যাভারেজের যা অঙ্ক আসে আমি পারি, এগুলো কিন্তু ইজি। এইগুলোকে নিজের স্ট্রং হোল্ড বানানোর চেষ্টা করো। কিছু অঙ্ক তুমি অবশ্যই এখান থেকে পাবে, আর সেই অঙ্কগুলো তুমি অবশ্যই ঠিক করে আসবে, তবে কিন্তু একটা পার্সেন্টেজ অবধি তুমি পারবে করতে জিনিসটা। সেই জন্য এই জিনিসগুলো একটু দেখো, এর ভেতরে কোনটা তোমার ইজি লাগছে করার জন্য। অনেকজনই এই এই তোমার যেই টাইম অ্যান্ড ওয়ার্ক, অনেক স্টুডেন্টই এসে আমাকে কমপ্লেন করে যে স্যার টাইম অ্যান্ড ওয়ার্কটা আমি ভালো করে বুঝতে পারছি না, নল চৌবাচ্চার অঙ্কটা ভালো করে ঢুকছে না মাথায়। ঠিক আছে, এইটা তুমি চেষ্টা করতে পারো, কিন্তু এটা একটু ডিফিকাল্টও থাকে এই অঙ্কগুলো, কিন্তু এই টাইম অ্যান্ড ডিস্টেন্স, পার্সেন্টেজ, অ্যাভারেজ, এই অঙ্কগুলো কিন্তু যথেষ্ট ইজি থাকে। এই বা রেশিও, মিক্সচার, এই অঙ্কগুলো কিন্তু যথেষ্ট ইজি থাকে, এবং এই পার্টটা কিন্তু ভুল করলে হবে না, যেমন ভাবে হোক এই পার্টটা তোমাকে ঠিক করতে হবে। এছাড়াও অ্যালজেব্রাতেও কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে। যাই হোক, আমার মেন স্ট্র্যাটেজিটা কি হবে, প্রথমে হচ্ছে আমি ক্লাস 9 অ্যান্ড 10-এর যে বইটা আছে বোর্ডসের, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হোক, যে কোনো সরকারের হোক, যে 9 অ্যান্ড 10-এর যে অঙ্ক বইটা আছে সেইটা আমি পুরোটা সলভ করব, সেই অঙ্কগুলো পুরো সলভ করব, তাহলে কনসেপ্ট বিল্ডিং আপ হবে। এবং তারপরে এইখানে কিছু কিছু আমি নিজের স্ট্রং হোল্ড তৈরি করব, যে এইটাই আমি এইটার থেকে যাই অঙ্ক আসুক আমি পারবো। তাই এইরকম কিছু জায়গা তৈরি করো। ইংলিশের ক্ষেত্রেও তাই। ইংলিশের ক্ষেত্রে ক্লাস 9-10-এর যে গ্রামার বই, সেটা যে কোনো হতে পারে, তুমি যেইটা পড়ে কমফোর্টেবল সেটাই করো। এই ক্লাস 9-10-এর যে ইংলিশের গ্রামার, এই গ্রামারটা তোমাকে পুরো সলভ করতে হবে, একটা বই পুরো সলভ করতে হবে, একটু সময় লাগবে, সলভ করতে হবে। ঠিক আছে, এইটা করে তুমি গ্রামার, ইডিয়ামস, তারপরে সিনোনিমস, অ্যান্টোনিমস, এইগুলোতে কিন্তু ইজিলি নম্বর তোলা যায়। এই ভোকাবুলারি গুলো যদি রেগুলারলি প্র্যাকটিস করো, রিভাইজ করো, এগুলোতে কিন্তু তুমি ইজিলি নম্বর তুলতে পারো। এইখানে কিন্তু কোনোভাবে ভুল করলে হবে না। তাহলে এই জায়গাটা নিয়ে তোমরা বিশেষভাবে ফোকাস করো, এই জায়গাটায় যাতে কোনো ভুল না। এরপরে ডেসক্রিপটিভ ইংলিশের যে পার্টটা থাকে, যেখানে তোমাকে মনে করো একটা এসে লিখতে হচ্ছে, লেটার লিখতে হচ্ছে, সেই পার্টটা ডেফিনেটলি অন্য স্ট্র্যাটেজি হবে। সেই পার্টটায় তোমাকে যারা কনফিডেন্ট, সেটা অন্য ব্যাপার, তাদের জন্য আমি বলছি না। মেন সমস্যা হয় আমাদের সাধারণ স্কুল থেকে পড়ে আসা যেসব আমরা যে ছাত্রছাত্রীরা, তাদের কিন্তু লেখাতে একটা অসুবিধা হয়। এটা আমাদেরও হয়েছে, যখন গ্র্যাজুয়েশনে প্রথম উঠেছি পুরো পেপার ইংলিশে লিখতে হবে, সেই জায়গাটায় একটা সমস্যা থেকেই যায়। সেখানে তোমাদের স্ট্র্যাটেজি কি হবে সেটা পরে ডিসকাস হবে। এটা মেন স্ট্র্যাটেজি তুমি ধরে রাখো যে সিম্পলিসিটি, তোমাকে খুব কম ছোট ছোট ওয়ার্ডসে, ছোট ছোট সেন্টেন্সে বানাতে হবে। আর লাস্টে হচ্ছে আমাদের সায়েন্স। সায়েন্সেরও এই তিনটে অ্যাকচুয়ালি একসাথে গ্রুপ করার কারণ হচ্ছে এই তিনটের স্ট্র্যাটেজি এক। সেটা হচ্ছে ক্লাস 9 থেকে 10-এর যে টেক্সট বইগুলো হয় লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের, সেগুলোকে ভালো করে পড়ো, তার পেছনে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করো, তারপরে পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করো, এমসিকিউ করো, তবে কিন্তু সাকসেস পাবে। এবং বায়োলজির ক্ষেত্রেও বই 9-10-এর বইটাকে ভালোভাবে ফলো করো। সায়েন্স অ্যাকচুয়ালি এই তিনটের কিন্তু যে সিলেবাস, সেটা সবসময় 9-10-এর ভিত্তিতে রাখা হয় এই কারণে, কারণ আমরা যে সিভিল সার্ভিসেস যারা দিচ্ছে তারা দেখো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, সবাই সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড থেকে নাও হতে পারে, তাহলে তাদের জন্য তারা লেভেল ফিল্ড করতে হবে। তাহলে 9-10 অবধি কিন্তু আমাদের
কোনো আর্টস সায়েন্সের কোনো ডিভিশন ছিল না। সেই কারণে এই যেই টপিকগুলোর সেগুলো সবসময় স্ট্যান্ডার্ড তোমরা জেনে রাখা হবে সবসময় ক্লাস 9-10 অবধি, যাতে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তারা যাতে কোনোভাবে ডিসঅ্যাডভান্টেজ না হয়। এবং সায়েন্সের ক্ষেত্রে ওই টেক্সট বইয়ের সাথে কনসেপ্টসগুলো, সায়েন্সের কিন্তু মনে করো তুমি যখন হিট পড়ছো তাহলে মনে করো কিছু কিছু এগুলো দেখবে বইয়ের পেছনেই কোয়েশ্চেন্স গুলো থাকে, কিন্তু আমরা এগুলো দেখি না। মনে করো একটা মেটাল প্লেট, এর মধ্যে এখানে একটা ছিদ্র আছে, তাহলে এটাকে গরম করলে এই ছিদ্রটা কি হবে, বড় হবে ছোট হবে? এই প্রশ্নটা তুমি যে কোনো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বইয়ের এক্সারসাইজে পাবে। এই প্রশ্নটা আর ডাব্লিউবিসিএস এ বারবার প্রিলিমস মেন্স মিলিয়ে আমি অনেক বছর দেখাতে পারি বারবার এসছে, কিন্তু এই প্রশ্নটা আমরা নেগলেক্ট করি। যখন 9-10 বই পড়তে বলছি মানে লোকে ভাবে যে আচ্ছা ঠিক আছে, তাই এমনি পড়ে বেরিয়ে যাবো। পড়া মানে কিন্তু বিশেষভাবে পড়া, কারণ তুমি সিভিল সার্ভেন্ট হতে চলেছো, এবং সেই গভীরতার সাথে যখন পড়বে তখন দেখবে অনেক প্রশ্নই তুমি এখান থেকে কমন পাচ্ছ। আজকে আমার স্ট্র্যাটেজির এই যেটা সিরিজটার এটা প্রথম সেশন ছিল, এবং আমি এখানে মোটামুটি যেটা কভার করার চেষ্টা করলাম সেটা হচ্ছে সিলেবাসটা তোমরা কিরমভাবে পড়বে, এবং তোমাদের সিলেবাস যখন প্রথমবারের জন্য অ্যাপ্রোচ করতো তার স্ট্র্যাটেজিগুলো কিরম হবে। এর পরবর্তী অংশে আমি অবশ্যই কিরমভাবে টাইম টেবিল বানাবে, কিরমভাবে রুটিন আনবে, তোমরা ভুলে গেলে কিরমভাবে সেটাকে আবার রিমাইন্ড করবে। বারবার যারা একটুর জন্য পিছিয়ে পড়ছো তাদের আমি কিছু জায়গা আজকে দেখালাম যে নোটস মেকিং এর সমস্যা থাকে, বা এই দেখো এই কোয়েশ্চেনগুলো যেগুলো আমাদের ক্লাস 9-10 এক্সারসাইজ বুকে থাকে আমরা এগুলো দেখি না, কিন্তু তাহলে কিছু কিছু জায়গা দেখিয়েছি, আরো কিছু অনেক জায়গা কিন্তু আছে খুব ছোট ছোট, খুব মাইনার, কারণ তোমরা পড়েছো কিন্তু তবুও কিছুর জন্য হয়তো ডেভিয়েট হয়ে যাচ্ছে। তো সেইখানে সেই জায়গাগুলো আরো আমি নেক্সট সিরিজগুলোতে দেখাবো। আশা করি তোমাদের হেল্প হবে। তোমরা আরো কিছু কোয়েরি থাকলে তোমরা এগুলো ডেফিনেটলি আমাকে কমেন্টে লেখো, আমি কমেন্টে এগুলো আনসারও করবো এবং নেক্সট ক্লাসও এগুলো আনসার করবো। থ্যাংক ইউ, গুড বাই।